আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা জানেন যে নিউজ গ্যালারিতে আমরা সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করি এবং এছাড়াও দিনের যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে তাও একটু আলোকপাত করার চেষ্টা করি, একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। বিভিন্ন সময়ে আমাদের এই আয়োজনে বিভিন্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা আমাদের সঙ্গে একটু যুক্ত হন, তাদের মতামত আমরা যে একটু জানার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন প্রিয় দর্শক যে গত 4 দিন ধরেই দেখা যাচ্ছে যে হঠাৎ করে করোনার সংক্রমণ আমাদের দেশে একটু বাড়তির দিকে। এবং যদি আপনাদেরকে জানাতে চাই যে গত 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন আরও নতুন করে 1014 জন এবং মারা গেছেন আরও নতুন করে 12 জন। এই যখন পরিস্থিতি স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে কেউ কেউ একটু শঙ্কিত হয়ে পড়েছেন, অনেকেই চিন্তা করছেন যে আসলে এই যে যে অবস্থা হচ্ছে তাহলে কয়দিন আগে যখন পরিস্থিতি একটু করোনা সংক্রমণ যখন একটু কমতির দিকে ছিল তখন থেকে আবার কেন হঠাৎ করে বেড়ে গেল। এবং এই বেড়ে যাওয়ার পর তাহলে বিশেষ করে 30 মার্চ যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে ঘোষণা সেটি কি তাহলে 30 মার্চ খোলা হবে? সার্বিকভাবে বিভিন্ন প্রশ্নই কিন্তু জনমনে এসেছে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ ডাক্তার তৌফিক জোয়ারদার। ডাক্তার তৌফিক জোয়ারদার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। অনেক ধন্যবাদ। প্রথমে একটু যে বিষয়টা জানতে চাই ডাক্তার তৌফিক জোয়ারদার সেটি হচ্ছে যে এই যে হঠাৎ করে যে করোনার সংক্রমণ গত 4 দিন ধরেই দেখা যাচ্ছে যে আবার হাজারের উপরে নতুন করে শনাক্ত, মৃতের সংখ্যাও বাড়ছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা যে সংক্রমণ বাড়ার কারণেই আমরা বেশি দেখতে পাচ্ছি এরকমটি একদম নিশ্চিতভাবে নাও হতে পারে। কারণ হচ্ছে টেস্টের পরিমাণও কিন্তু বাড়ছে। মানুষ যত বেশি টেস্ট করাচ্ছে তত বেশি শনাক্ত হচ্ছে। তার মানে এটা যে আসলে সংক্রমণটা বেড়েছে বলেই আমরা বেশি সংখ্যা দেখতে পাচ্ছি, এমন সরলীকরণ করাটা বোধহয় এখনই ঠিক হবে না। তো এটা হয়তো হচ্ছে আমাদের টেস্ট বাড়ছে, মানুষ যে কোনো কারণেই হয়তো টেস্ট এখন করার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে বলে আহ শনাক্তর হারটা বেড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ নতুন করে যেরকম ছিল সেরকমই, তবে আমাদের দেশে বরং আমি বলবো যে মাঝখানের যে সময়টা আমরা একটু কম দেখেছি, সেই সময়টি বরং আমাদের খুব কম দেখার কথা ছিল না। কারণ আমাদের তো আপনারা দেখেছেন যে জীবনযাত্রায় খুব বেশি পরিবর্তন কিন্তু গত প্রায় 1-2 মাস ধরে আমরা দেখছি না। আমাদের রাস্তাঘাটে সব জায়গায় প্রচুর পরিমাণে লোকজন জটলা পাকাচ্ছে বা স্বাভাবিক জীবনযাত্রা অনেক সময় ঢাকার বাইরে, ঢাকাতেও অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার বাইরে আপনি দেখবেন যে মাস্ক পরার প্রবণতাও কিন্তু তুলনামূলকভাবে কম। কম। এইসব বিবেচনায় বরং আগে আমরা যেই কম দেখতে পাচ্ছিলাম হারটা, সেটাই বরং কিছুটা বিস্ময়ের ব্যাপার ছিল আমার কাছে। এখন আমি মনে করি যে টেস্ট বেশি করার কারণে আসল চিত্রটি এখন আরেকটু বেশি করে ফুটে উঠছে। আচ্ছা, টেস্টের প্রসঙ্গ যখন আপনি বলছিলেন, আমরা তো দেখছি যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে গত 24 ঘন্টায় সারা দেশে 51টি আরটিপিসিআর ল্যাব, 27টি জিন এক্সপার্ট ল্যাব ও 72টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাৎ সর্বমোট 219টি ল্যাবে 16,206টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং যার মধ্যে আসলে 1,013 জনের মতো যে শনাক্ত হয়েছে। এই যে টেস্ট যে বেশি করানো হচ্ছে এবং এই যে যে শনাক্তের যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি কি মনে করেন যে আসলে সামনে কি তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? আহ, আমাদের দেশে টেস্টের পরিমাণ প্রথম থেকে কিন্তু খুবই কম এবং এখনো যথেষ্টই কম। মানুষজন নানা কারণে, আপনি গ্রামাঞ্চলে যদি যান, মানুষ কিন্তু সেভাবে টেস্ট করাচ্ছে না। তো এখন যেটা হচ্ছে যে পরিস্থিতি, আমি মনে করি যে ভ্যাকসিনের একটা যেটা নেওয়া হচ্ছে সেটার হার বাড়াতে হবে, মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে। ভ্যাকসিন যদি নেওয়া যায় এবং একটা ক্রিটিক্যাল নাম্বার অর্থাৎ 60-70% পপুলেশনকে যদি আমরা ভ্যাকসিনেট করতে না পারি, তাহলে এটা খুব খারাপ দিকে যাবে। এটা আম, এরকমই আপাত দৃষ্টিতে সেরকমই মনে হচ্ছে। কাজে ভ্যাকসিনেশনের দিকে আমাদের জোর দিতে হবে। আর আগে আমরা আহ, যেই যেই নিরাপত্তাগুলোর কথা, আমরা সচেতনতার কথাগুলো বলছিলাম, রেসপিরেটরি হাইজিন বা সামাজিক দূরত্ব বা ব্যক্তিগত দূরত্ব যেগুলো, সেগুলো আমাদের এখনো বজায় রাখতে হবে। এখনই ঢিলে ঢালা বা শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, এই যে ভ্যাকসিনের কথা, আপনার কি মনে হয় যে ভ্যাকসিনেশন হচ্ছে দেখেই কিন্তু একটু ঢিলে ঢালা ভাব এসে গেছে কেন জানি হয়তো আমাদের মধ্যে?
একদম ঠিক বলেছেন। এইটা একটা একটা মানসিক একটা ইয়ে তৈরি হয়েছে মানুষের ভেতরে যে ভ্যাকসিন চলে এসেছে, আমরা বোধহয়, আমার কাছে যেটা মনে হয় যে শুধু ভ্যাকসিন দিলেই হবে না, ভ্যাকসিন নিয়ে যে ভুল ভ্রান্তিগুলো এখনো রয়েছে। দেখেন, আমি প্রত্যেকদিন পত্রিকার পাতা উল্টালে বা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখি যে অমুক ভ্যাকসিন নিয়ে আক্রান্ত হয়েছে। এটা হুম। কিন্তু খুব অস্বাভাবিক বিষয় না? ভ্যাকসিন নেয়ার পরে আক্রান্ত হওয়াটা এমন কোনো বিষয় না যেটা একদম ন্যাশনাল ডেইলির ফ্রন্ট পেজে চলে আসতে হবে। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এটা থেকে বোঝা যায় যে ভ্যাকসিন বিষয়ক আমাদের চিন্তাভাবনা বা ধ্যান ধারণাগুলো এখনো কিন্তু অপরিপক্ক। কেননা আপনি জানেন যে ভ্যাকসিন নেয়ার ৩ সপ্তাহ আগ পর্যন্ত আমাদের অ্যান্টিবডি তৈরি হয় না। সে সময় যে কেউ আক্রান্ত হতে পারে। ভ্যাকসিন নেয়ার আগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, আমরা জানি ২ সপ্তাহ পর্যন্ত সময় লাগে ভ্যাকসিনের ভাইরাসের বহিঃপ্রকাশটি ঘটতে। কাজেই সেই সময়ের ওই সময়ের মধ্যে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে ভ্যাকসিন নেয়ার আগে, ভ্যাকসিন নেয়ার পরবর্তী সময় যেকোনো সময় কিন্তু তার উপসর্গ প্রকাশ পেতে পারে। এগুলো মানে খুবই স্বাভাবিক একটা বিষয়। আর দ্বিতীয়ত, ভ্যাকসিন কিন্তু 100% মানুষকে সুরক্ষা দেয় না। কোনো ভ্যাকসিনই দেয় না পৃথিবীতে। তার কারণেও হতে পারে। কাজেই এটা খুব বিস্ময়েরও বিষয় নয়, এবং এটা দিয়ে ভ্যাকসিন কার্যকর হচ্ছে না এরকম একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ারও কোনো কারণ আমি দেখি না। কিন্তু এখান থেকে যে সত্যটি আমরা উপলব্ধি করছি সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে আমাদের ধারণাগুলো এখনো পরিপক্কতা লাভ করেনি। যার ফলশ্রুতিতে হয়তো এমন মানুষ অনেকেই থাকতে পারেন যারা ভ্যাকসিন নিচ্ছেন এবং মনে করছেন যে আরে আমি তো ভ্যাকসিন নিয়েছি, আমি এখন 100% নিরাপদ, কাজেই আমি এখন আগের মতো ঘুরে বেড়াই বা ইয়ে করি আর কি, চলাফেরা করি। তো এখান থেকেও কিন্তু ভ্যাকসিন মানে ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে। এটা অবশ্যই একটা হওয়ার সম্ভাবনা আছে আর কি। আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বলেছেন যে আগামী 30 মার্চ দেশের স্কুলগুলো খুলতে পারে এবং খোলার একটি কথা জি। বা ঘোষণা কিন্তু দেয়া হয়েছে। কিন্তু গত 2 দিন ধরেই দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী একটি কথা বলেছেন, গণমাধ্যমে এই কথাটিও এসেছে যে যদি সংক্রমণ আবার বাড়তে থাকে তাহলে 30 মার্চ খুলবে কিনা সেটিও কিন্তু সরকার চিন্তা ভাবনা করছে। এই পরিস্থিতিতে আসলে জি। শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল খোলার ব্যাপারে আপনার পরামর্শ কি? এখন কি 30 মার্চ স্কুল খোলা উচিত? আমি বলবো যে আরেকটু অবজার্ভ করা উচিত, এবং মাননীয় শিক্ষামন্ত্রী আসলে ঠিকই বলেছেন। উনি, আমরা অনেকে জানি কিনা যে উনি কিন্তু একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং খুব ভালো জায়গা থেকে উনি পড়াশোনা করেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে তার খ্যাতিও আছে। তো উনি যেই বিবেচনাটা করছেন যে সেটা আমার কাছে মনে হয় সঠিক। তবে আমাদের আগেও যেটা বলেছি যে টেস্টের হার, সার্ভেইলেন্স বা এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব মানে নজরদারি করতে হবে, অবজার্ভ করতে হবে। এই কথাটির অর্থ কি? এটার অর্থ এই না যে আমরা চুপচাপ বসে থাকবো। এটার জন্য আমাদেরকে কিছু কাজ কিন্তু প্রোঅ্যাক্টিভলি করতে হবে। যেমন টেস্টের হার বাড়ানো, কোন এলাকায় বেশি হচ্ছে, কম হচ্ছে, এই পর্যালোচনাগুলো কিন্তু সায়েন্টিফিক ভাবে, বৈজ্ঞানিক ভাবে করতে হবে, এবং এসব বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ৩০ তারিখে স্কুল কলেজ খুলতে পারবো কিনা। এখনই আমি মনে করি যে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। অন্তত ১ থেকে ২ সপ্তাহ আমাদের আরো এটা অবজারভেশনে রাখতে হবে, তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এখনো পর্যন্ত যেভাবে আমরা দেখছি বাড়ছে, বাড়ার একটা হার আমরা দেখতে পাচ্ছি, এটা কি আসলেই সংক্রমণ বৃদ্ধি, নাকি টেস্ট বাড়ার কারণে আর্টিফিশিয়ালি এটা আমাদের কাছে বেশি আমরা নির্ধারণ হচ্ছে, এই জিনিসটার ফয়সালা করে তারপরেই কিন্তু আমাদের স্কুল কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় আরেকটু সতর্কতার প্রয়োজন আছে। এখনই সিদ্ধান্ত নেওয়া যাবে না। উনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন। আমি এটাকে সমর্থন করি। আরেকটু অবজার্ভ করে তারপরে এটা খুলতে হবে। এখন এই কিন্তু জিনিসটা অবজার্ভ মানে শুধু বসে জি, থাকা নয়। এটা ডাক্তার কি তৌফিক করা? জোয়ারদার, এই বিষয়টা আমরা মানে ফয়সালা করব কিভাবে যে আসলে এটা কি টেস্টের সংখ্যা বৃদ্ধির ফলেই কি হলো, নাকি সংক্রমণও বেড়েছে? এই বিষয়টা আসলে কিভাবে ফয়সালা করা হবে? আপনি যখন দেখবেন যে টেস্টের সাপেক্ষে শনাক্তের যেই শতাংশ হার, আপনি যখন টেস্টের সংখ্যা বাড়াচ্ছেন, পার্সেন্টেজও বাড়ছে, তখন বুঝতে হবে যে এটা আসলে আমাদের ইয়েটা বাড়ছে। অর্থাৎ আমি যখন টেস্টের সংখ্যা বাড়াচ্ছি কিন্তু আমার সংখ্যা আমি দেখছি যে না, একটা প্লেটোতে চলে আসছে, সংখ্যা এখন আর বাড়ছে না, তাহলে বোঝা যাচ্ছে যে আমার সংক্রমণটা একটা লেভেল হয়ে গিয়েছে, সংক্রমণটা আসলে বাড়ছে না। কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে আমার টেস্টও বাড়ছে, সংক্রমণের সংখ্যাও আমরা অ্যাপারেন্টলি বেশি দেখছি। সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই বৃদ্ধিটা আসলে টেস্টের কারণে আমি বেশি পাচ্ছি, সংক্রমণ বৃদ্ধির কারণে। সেটা আমি তখনই বুঝবো যখন আমি যথেষ্ট পরিমাণে টেস্ট করব, কিন্তু আমি দেখবো যে একটা নির্দিষ্ট লেভেলের বেশি আমি আর শনাক্ত করতে পারছি না। তখনই আমি বুঝবো যে আসলে এটা আমরা এখন মোটামুটি নিরাপদ আছি। পার্সেন্টেজ যেটা বাড়ছে সেটা কেবলমাত্র টেস্টের কারণে, সংক্রমণ বাড়ছে না। কাজে আমার স্কুল কলেজগুলো খুলে দিতে হবে। তবে স্কুল কলেজ খুলে দিলেও আমি বলবো যে এটা একবারে খোলা উচিত না। যেসব দেশ এই পরীক্ষাটি আগে করেছে তারাও কিন্তু ধাপে ধাপে বা স্টেপ
বাই স্টেপ এটা করার চেষ্টা করেছে। স্কুল একদিনে খুলে দিলাম সব, একদম এরকম করা উচিত হবে না। আমাদের একটু খুলে দিতে হবে, বিভিন্ন ভাবে আমরা এটা করতে পারি। অল্প কিছু স্টুডেন্টকে নিয়ে, অল্প সময়ের জন্য স্টুডেন্টদেরকে দিয়ে, হুম। এভাবে নানাভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা স্কুলগুলোকে খুলতে পারি। খোলা একটু হলেও অন্য সেটা আস্তে অন্য আস্তে অন্য যেন খোলা প্রসঙ্গে হয়, এটা যেতে আমার চাই প্রত্যাশা। ডাক্তার তৌফিক জোয়ারদার, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকার যেই টিকা, সেই টিকার ব্যাপারে কিন্তু আসলে গণমাধ্যমে আপনি নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক গণমাধ্যমেও বিভিন্ন ধরনের কথা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে থাইল্যান্ডে অ্যাস্ট্রাজেনেকার যেই টিকার রক্ত জমাট বাঁধার খবরে টিকা দেওয়া স্থগিত করা হয়েছে। আবার কয়েকটি দেশে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও বলা হচ্ছে যে তারা একটু পর্যালোচনা করবে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি এটা খুব ক্লোজলি এই বিষয়টাকে আমি পর্যবেক্ষণ করছিলাম। তো আমি একটা দেশও কিন্তু এখন পর্যন্ত এমন দাবি করেনি যে ভ্যাকসিন নেয়ার কারণে থ্রোম্বো এম্বোলিজম বা ওই যে রক্ত জমাট বাঁধা যেটাকে বলা হচ্ছে আর কি, সেটা হচ্ছে। এই কথা কিন্তু কোনো রাষ্ট্রই এখন পর্যন্ত দাবি করেনি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা বলেছে যে এরকম ভ্যাকসিনের কারণে এটা হচ্ছে, এটা বলা যাবে না। কিছু দেশ একটু অতি সতর্কতার বশত এটাকে স্থগিত করেছে, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে বেশিরভাগ দেশ কিন্তু স্থগিত করেনি। স্থগিত করেছে একটি দেশ, এই খবরটি কিন্তু খুব সেন্সেশনাল, এটা আমরা খবর হিসেবে এটা বেশ মুখরোচক, কিন্তু জার্মানি কিন্তু টিকা প্রদানের হার বরং বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া তো স্থগিত করেনি। এরকম অসংখ্য অনেক বেশি দেশ আপনি পাবেন যারা স্থগিত করেনি বরং। কাজে আমি বলবো এটা নিয়ে এখনই উদ্গ্রীব হওয়ার কোনো কারণ নেই। এটা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা সম্ভব। আমি যেহেতু সময়ের একটা স্বল্পতা, টেলিভিশনে থাকি, এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে পারছি না, কিন্তু এটা আমি বলবো যে এটা নিয়ে এখনই খুব অবশ্যই ভারতের কথা আপনি বললেন যে পর্যালোচনা করা হচ্ছে, আমাদেরকেও এটা পর্যালোচনা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। ভ্যাকসিন নেওয়ার কারণে কোনো বিরূপ প্রতিক্রিয়া, বিশেষ ধরনের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের হিসাবের মধ্যে রাখতে হবে। কিন্তু এখনই আতঙ্কিত হয়ে ভ্যাকসিনেশন বন্ধ করা বা স্থগিত করার মতো কোনো কারণ অ্যাজ এ পাবলিক হেলথ স্পেশালিস্ট আমি দেখি না। অসংখ্য ধন্যবাদ এটা আমি ডাক্তার তৌফিক কনফিডেন্টলি বলতে জোয়ারদার। পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। আপনাদেরকে প্রথমে একটু জানাতে চাই যে আসলে বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যমের খবর আমার হাতে রয়েছে, একটু আমরা চলুন দেখে আসি। প্রথমে আমরা একটু বাংলা ট্রিবিউনটা দেখে আসি। বাংলা ট্রিবিউনে ঠিক এই মুহূর্তে প্রধান প্রধান যে শিরোনামগুলো রয়েছে, প্রথমেই যেটি আছে, মাস্ক পরা নিশ্চিতে ডিসি ইউএনওদের কাছে আবারও চিঠি। অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণ যে আবার বৃদ্ধি পেয়েছে, এই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই কিন্তু সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনারদের, জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে করে আবারও যে তৎপরতা আছে সেগুলো নেওয়া হয়। সাতক্ষীরায় মোদির আশা নিয়ে প্রস্তুতি পর্যালোচনা সভা, যেটি দেখা যাচ্ছে যে আগামী ২৭ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে সাতক্ষীরায় যে একটি উৎসবের আমেজ বইছে, সেই বিষয়ে একটি খবর রয়েছে। ফারুক এখন সুস্থ আছে, সিঙ্গাপুর থেকে স্ত্রী ফারহানা। চিত্রনায়ক ফারুক গত কয়েকদিন ধরে একটু অসুস্থ, সিঙ্গাপুরে চিকিৎসাধীন, এবং তার স্ত্রী ফারহানা তিনি নিশ্চিত করেছেন যে ঢাকা ১৭ আসনের এমপি এবং অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমরা আমাদের এই আয়োজন থেকে আমরা আশা করি যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এরপরের যে খবর রয়েছে বাংলা ট্রিবিউনে, সাংবাদিকদের অনুরোধ রাখতে গিয়ে বিপাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর করোনা টিকা নেয়ার যে একটি খবর, সেটি ফেসবুক সহ অন্যান্য অনলাইন মাধ্যমে ভাইরাল হলেও যেটি বলা হয়েছে যে আসলে সাংবাদিকদের অনুরোধ রাখতেই সেই ফুটেজ সংগ্রহ করতে আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সেই করোনার টিকা নেয়ার পোজ দিয়েছিলেন, যে বিষয়টি আসলে এসেছে। জাতীয় আরেকটি খবর আছে, আন্দামানে ভাসমান রোহিঙ্গাদের নিতে রাজি না বাংলাদেশ, যেটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। এই যখন খবর, আমরা একটু আরেকটি অনলাইন মাধ্যম দেখে আসি। আমরা একটু banglanews24.com-এ যাই। সেখানে প্রথমে আছে যে খবরটি শিরোনাম হয়ে, সারা দুনিয়ার রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি, যেটি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন। এবং আরেকটি খবর যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঢাকা সহ ৬ বিভাগে ঝড়ের আভাস। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই মৌসুমের প্রথম কালবৈশাখী কিন্তু শনিবার বিকেলে যেটি বয়ে যায়। এবং এই খবর আরেকটি খবর আমরা যদি একটু দেখে আসি, যে banglanews24.com-এ নজরদারি চালাতে হালদায় বসানো হলো সিসি ক্যামেরা। এটি একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যে হালদা নদীতে যাতে অবৈধভাবে মাছ শিকার বা মাছ আহরণ না করা হয়, সেজন্য সিসিটিভি বসানো হয়েছে হালদা নদীতে। আমরা আরেকটি খবর একটু দেখে আসি।
bdnews24.com-এ, সেখানে যে প্রধান শিরোনামটি রয়েছে, পদ্মা ব্যাংকে অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা, বিএসইসি চেয়ারম্যান তিনি বলেছেন। বিশেষ করে পদ্মা ব্যাংকের অর্থাৎ সাবেক যেটি ফার্মার্স ব্যাংক, সেটা প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীরের বর্তমান চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফতের বিরুদ্ধে টাকা সরানোর যে অভিযোগ এনেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। আরেকটি শীর্ষ খবর bdnews24.com-এর পাপুলের আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুদ্দিন চৌধুরী, আপনারা নিশ্চয়ই জানেন যে অল্প কয়েকদিনের মধ্যেই সেখানে ভোট গ্রহণ হবে। এবং আরেকটি খবর, জর্ডানে অক্সিজেন সংকটে 6 রোগীর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাধীনতার 50 বছর, ভারত জয় করে আবাহনীর ফেরা, মৌসুমের প্রথম ঝড় বৃষ্টি, মন্ত্রী মোজাম্মেলের টিকার ভিডিও নিয়ে অপপ্রচার হচ্ছে, যেটি মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে, এবং কেন বাড়ছে মুরগির দাম। বিশেষ করে এই খবরটি আসলে একটু এসেছে, সেটি হচ্ছে যে পিকনিক এবং বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের কারণে যেটি একটি খবর, যে মুরগির দাম হঠাৎ করে বেড়ে গেছে। বিশেষ করে গত 1-1.5 মাসে এই মুরগির দাম অনেক বেড়ে গেছে, সেই খবরটি আসলে কয়েকটি পত্রিকায় এসেছে। এবং আরেকটি খবর, কোভিড 1 সপ্তাহে শনাক্ত রোগী বেড়েছে 67%। এটি আসলে একটি উদ্বেগ হওয়ার মতো একটি খবর, সেটি আসলে আমরা দেখছিলাম। এই যখন খবর, আমরা একটু দৈনিক করতোয়া .com সেটি একটু দেখে আসি। দৈনিক করতোয়ার আজকে যে খবর এসেছে, স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার তাগিদ। এবং এখানেও তারা শিরোনাম করেছে, প্রধান শিরোনাম করেছে, 1 সপ্তাহে শনাক্ত রোগী বেড়েছে 67%। এবং এই বিষয় যাতে করোনার সংক্রমণ আরও খারাপের দিকে না যায়, এজন্যই কিন্তু স্বাস্থ্যবিধি মানতে আবারও বাধ্য করার যে তাগিদ, সেই বিষয়টি এসেছে। এবং আরেকটি খবর, ঢাকায় বসন্তের বৃষ্টি সাথে দমকা হাওয়া, বাধা এলেও প্রিপেড মিটার স্থাপন চলবেই, এটি একটি খবর। এবং তিস্তা চুক্তি হয়েছে 10 বছর আগে, বাস্তবায়ন হয়নি, পররাষ্ট্রমন্ত্রী যেই বিষয়টি তিনি বলেছেন। এবং তিনি যে খবরটি বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি যে শিরোনাম করেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সাংবাদিকদের শনিবার সংবাদ সম্মেলনে যে দুনিয়ার রোহিঙ্গাদের পুনর্বাসনের ঠিকাদারি নেয়নি। এই খবরটিও আসলে বিশেষ করে শিরোনামে এসেছে। এবং তিস্তা চুক্তির ব্যাপারে যেটি বলা হয়েছে, যে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি না হওয়ার খবর এতদিন জানা থাকলেও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এখন বলছেন তা সই হয়ে গেছে 10 বছর আগেই, তবে বাস্তবায়ন হয়নি। এবং শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসলে এই তথ্যটি বলেছেন। এই মোটামুটি আমরা দেখলাম বিভিন্ন অনলাইন পোর্টালের যে খবরাখবর। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তবে বিরতির আগে আমাদের সঙ্গে যারা যিনি রয়েছেন একটু আপনাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন শিল্পী বনি আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারি। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আমি স্মরণ করতে চাচ্ছি আমাদের বাংলাদেশের বিশিষ্ট গুণী মিউজিশিয়ান হানিফ ভাই এবং পার্থ গুহ দাদাকে, যাদের সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি এবং শেষ প্রোগ্রামটি কিছুদিন আগেই করেছিলাম। তো খুব মনে পড়ছে, খুব ভালো মনের দুজন মানুষ আমাদের মধ্য থেকে চলে গিয়েছে। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক। আমরাও আমাদের এই আয়োজন থেকে আসলে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে তাদেরকে জান্নাতবাসী করুক, আমরা সেই দোয়া করছি। এবং মানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে এই যে শনিবার আরেকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে আমরা দুজন গুণী মানুষকে হারালাম। এবং এই যে হানিফ আহমেদ এবং পার্থ গুহ, তারা কিন্তু অল্প কয়েকদিন আগে আমাদের এখানেই গান করে গিয়েছিল, এখানে গান বাজিয়েছিল। হ্যাঁ, তারা এসেছিলেন এবং খুবই মর্মান্তিক একটি খবর। তো আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের আজকের আয়োজন একটু শুরু করি। বনি আমিন, প্রথমে যে গানটি করব আমার শ্রদ্ধার প্রিয় মানুষ শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা সুর করা একটি গান, সেটি দিয়ে শুরু করছি। নিশ্চয়, তো সকলের ভালো লাগবে ইনশাল্লাহ। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, জন্মি পশরাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, জন্মি পশরাইতে যেন
চাঁদনি পশর চাঁদনি পশর আহারে আলো, ও চাঁদনি পশর চাঁদনি পশর আহারে আলো, কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো, কে দিয়েছে নিশিরাইতে, কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়, কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়। এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং, ও এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং, অনেক দূরে বাজছে ঘন্টা ঢং ঢং ঢং, এখন যাব অচিন দেশে, এখন যাব অচিন দেশে, অচিন কোন গায়, চন্দ্রকারী গড়ের কাছে ধবল পঙ্খী নাই, চন্দ্রকারী গড়ের কাছে ধবল পঙ্খী নাই। অসাধারণ অসাধারণ গানের কথাগুলো কি চমৎকার। বনিয়ামিন, এই গানের সঙ্গে ভালোবাসা কখন থেকে? আসলে গানের সঙ্গে ভালোবাসা সেই ছোটবেলা থেকে। তো যখন ছোটবেলায় গান আসলে মোটামুটি একটু একটু গাই। আচ্ছা। তো আমার বাবা মা তারা বুঝতে পারে যে আমি আসলে খুব সুন্দর একটি কণ্ঠ আল্লাহ আমাকে দিয়েছেন। সেটা বাবা মা বুঝতে পারার পরে আসলে যে কথাটি বলবো, আমার বাবা মা দুজন আমাকে যদি নিয়ে এত দূর পর্যন্ত না আসতো, আমাকে কেউ চিনতো না, আজকে আমি বনি হতে পারতাম না। তো ছোট্ট একটা উদাহরণ দেই, যখন আমি প্রথম গান শিখি তো তখন এক শিল্পকলা একাডেমিতে আমাদের পটুয়াখালী, তো তখন নিবেদিতা নামের এক দিদি ছিল ওখানে। তো তার কাছে আমার আম্মা নিয়ে যায় প্রথম সারগাম শিখাতে। আচ্ছা। তো গান শুনে ওখানে এক তবলাবাদক ছিল, সে আমার গান শুনে বলতেছে, আপনার ছেলেকে যদি আপনার রুলি বাধা দিয়েও গান শিখাতে হয় তাহলে সেটা করেন, ইনশাল্লাহ একদিন নাম করবে। তো আমার মা ওই কথাটা শুনে, সে আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন, তো এরপরে আমাকে সে হারমোনিয়াম কিনে দেয়। তো বাবা টাকা দেয়, মা হারমোনিয়ামটা কিনে দেয়। বাবা অনেক কষ্ট করেছে, বাবার জন্য অনেক অনেক ভালোবাসা। বাবার জন্য সবাই দোয়া করবেন এবং আমার গর্ভধারিণী মায়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমাদের এই আয়োজন থেকে সবার জন্য শ্রদ্ধা, আপনার বাবা মার জন্য এবং আপনার জন্য অবশ্যই দোয়া, ভালোবাসা। এ পর্যায়ে আমরা কোন গানটি? এ পর্যায়ে যে গানটি শুনবো শ্রদ্ধেয় জাকির মাস্টার আঙ্কেলের লেখা এবং আকাশ মাহমুদের সুর করা, আমার প্রিয় একটা ভাইও, তো তার সুর করা একটি গান গাইছি, আমি চেষ্টা করছি গাওয়ার জন্য। কাসার হৃদয়ে সরল সরল মনটা ছিল নরম, না জানি প্রেমেরই বাও দুঃখ পাইলাম সরম। কাচার হৃদয়ে সরল সরল মনটা ছিল নরম, না জানি প্রেমেরই বাও দুঃখ পাইলাম সরম। ফুল মানে হারা
সুখের ঘরে তালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, আমার হৃদয় পুরে ভস্য হলো দেহ পুরে কালা, আমার হৃদয় পুরে ভস্য হলো দেহ পুরে কালা, প্রেমের টানে ও তোমার প্রেমের টানে নাম দিলে সেটাই হয়তো ভালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা। কাসার হৃদয় সরল সরল মনটা ছিল নরম, না জানি প্রেমেরই বড় দুঃখ পাইলাম সরম, কুলমানে হারা আমি কুলমানে হারা, তুমি ছাড়া সুখের ঘরে তালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা। শেষ হইল চোখের পানি বাঁচা টানা টানি, রইল না আর কোনো আশা মরণের দিন গুনি, শেষ হইল চোখের পানি বাঁচা টানা টানি, রইল না আর কোনো আশা মরণের দিন গুনি, ঘাতক প্রেমে ও তোমার ঘাতক প্রেমে মোর কলিজা হইল ফালা ফালা, বুঝতে আমার হইল দেরি পিরিতি ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতি ভীষণ জ্বালা। চমৎকার চমৎকার। থ্যাংক ইউ। পিরিত কি ভীষণ জ্বালা? পিরিত তো আসলে ভালোবাসারও হয় জ্বালারও হয়, আচ্ছা। দুটো মিলিয়ে আসলে মানুষ। আচ্ছা, এটা কি জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা বলছেন? হ্যাঁ, জীবন থেকে নেওয়া অভিজ্ঞতায় বলতে পারি। আবার আমার কিছু পছন্দের মানুষ আছে। আচ্ছা, আমার প্রিয় স্যার ডক্টর মাসুমুর রহমান স্যার, বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব স্যার, সেও লাইভটি দেখছেন। আচ্ছা, তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে লাইভটি দেখছেন এজন্য। আচ্ছা, এবং আরো যারা যারা আছেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা। আচ্ছা। আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য চেষ্টা করব যে অল্প অল্প করে আর কি যত বেশি গান আপনার কাছে থেকে শোনা যায়। পছন্দের শিল্পী কে আমাদের দেশে আপনার? আমার পছন্দের শিল্পী হচ্ছে ফেরদৌসরা ম্যাম, আচ্ছা, এসআই টুটুল স্যার, সুবীর নন্দী স্যার, এবং আরো অনেক শিল্পী আছেন যেমন আইয়ুব বচ্চু স্যার। এরা আসলে আমার মনের মধ্যে গেঁথে আছেন। আচ্ছা, এরা শ্রদ্ধার মানুষ। এবং আমার গুরু এসআই টুটুল স্যার এবং ফেরদৌসরা ম্যাম, এবং আমার প্রথম হাতে খড়ি হয়েছিল আমার গুরু অসিত বরণ হালদার স্যারের কাছে। তো তার কারণে আসলে আমাকে সবাই বাহবা দিয়েছেন। সে আমাকে হাতে খড়ি দিয়েছেন এবং হাতে ধরে শিখিয়েছেন। তার প্রতি সবসময় কৃতজ্ঞতা এবং অনেক অনেক ভালোবাসা। এবার তাহলে আপনার পছন্দের শিল্পীর কোনো গান আমরা একটু শুনি। জি, এবারে আমি যে গানটি করব খুব সুন্দর একটি গান, লাকিয়া খানদের গান। চেষ্টা করছি স্যারের গান গাওয়ার জন্য। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বিবাগী মন নিয়ে জন্ম আমার, বিবাগী মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলা
কুলায় ফেরে না। শেষ হোক এই খেলা এবারের মতো, শেষ হোক এই খেলা এবারের মতো, মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানা। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বাহ, অসাধারণ অসাধারণ। আসলে এই গান কখনোই পুরনো হবে না। এটা আসলে খুব সুন্দর একটি গান, অসাধারণ। আমার খুব পছন্দের। আয়ুব বাচ্চুর কোনো গান? আইয়ুব বাচ্চু স্যারের গান হ্যাঁ একটা করতে পারি। নিশ্চয়ই। আমার খুব পছন্দের গানটি, তো চেষ্টা করছি গাওয়ার জন্য। একদম অল্প করে। আসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা। আসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা। চেনার মতো কেউ চিনল না এই আমাকে, ও এই আমাকে। অসাধারণ অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই তরুণ প্রজন্ম, তাদের মধ্যে আসলে গানের প্রতি আগ্রহ কেমন দেখছেন? তরুণ প্রজন্মে আসলে অনেক রিয়েলিটি শো থেকে অনেক ছেলে মেয়ে বের হয়ে আসে, কিন্তু আসলে আসার পরে তারা হারিয়ে যায়। এটা কেন? আসলে কেন হারিয়ে যায় সেটার একটা কারণ হচ্ছে যে আসলে অনেক মানুষ মনে করে যে স্টার হয়ে গেলে মানে আর কিছু লাগে না। আসলে গানটা হচ্ছে হৃদয়ের ব্যাপার, গলার ব্যাপার। এটা যদি প্র্যাকটিসের উপরে না থাকে, চর্চা করতে হবে। চর্চাটা যদি না থাকে, তাহলে আসলে সামনের দিকে এগোনো কোনোদিনও সম্ভব না। অনেক প্রতিভাবান তরুণ কিন্তু আমরা পেয়েছিলাম বিভিন্ন রিয়েলিটি শোর মাধ্যমে, কিন্তু তারপর তো কয়জন আসলে টিকতে আসলে আমরা পেরেছে? অনেকেই দেখেছি বাংলাদেশে যে অনেক প্রতিভাবান বের হয়েছে, যার মধ্যে নাম বলবো না আমি, কিন্তু তারা আসলে নিজের অহংকারের কারণে অনেক হারিয়ে গিয়েছেন। তো আমি চাই আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন গেঁথে থাকতে পারি ইনশাল্লাহ। আমাকে সবাই ভালোবাসবেন এবং আপনাদের মাঝে থেকে আপনাদের সুন্দর সুন্দর গান শোনাতে চাই, সারা জীবন আপনাদের মাঝে থাকতে চাই। আমি বনি সকলের মাঝে থাকতে চাই। একদম। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব, তারপর আপনি দর্শকদের কিছু বলবেন, অবশ্যই। তারপর শেষ গান দিয়ে জি, আমরা আজকে বাড়ি যাব। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন এবং আশা করছি বনি আমিনের গান আপনারা খুব পছন্দ করছেন। প্রিয় বনি আমিন, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের জন্য যেটা বলবো, এত রাত পর্যন্ত যারা জেগে আমার লাইভ দেখছেন, আমি খুব সৌভাগ্যবান মনে করছি আমাকে, এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আমি সারা জীবন আপনাদের সুন্দর সুন্দর গান শুনিয়ে যেতে পারি, এবং আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমার গানের শিক্ষকের জন্য দোয়া করবেন। তো শেষ গান করছি, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শেষ গান যেটি করছি, জীবন দেওয়ান ওস্তাদের গানটি করছি। আচ্ছা। চেষ্টা করছি একটি ফোক গান দিয়ে শেষ করছি। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে,
কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, প্রাণটাই আমার ছটফট করে, ও প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলোমেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলোমেলো। জাতির কুলে দাগ লাগাইল, জাতির কুলে কালি দিল, কান্না হইল সারা আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার।